নতুন করে বলার কিছু নেই। আপনারা যারা এসছেন আমি দেখতে পাচ্ছি খুবই ছোট ছোট বাচ্চা, তার সঙ্গে সঙ্গে বাবা মা এসছেন। আমার কাজের সূত্রে যেটা আমরা এখন দেখতে পাই, মানে আমি জাস্ট একটুখানি বাচ্চাদেরকে জাস্ট মানে যেমন বাবা মা করবো, যে আমরা এখন যে কাজের সূত্রে গিয়ে দেখতে পাই যে সব জায়গায় কি হচ্ছে এখন, একটা যে মানে ক্যাপিটালিজমের একটা ব্যাপার চলছে, যে আমি সঞ্চয়ের দিকটা বাদ দিয়ে তার কথা ভেবে প্রথমেই খরচার কথা বা বিভিন্ন রকম এখন কি হচ্ছে, এখন ফেসবুক ইনস্টাগ্রাম এই লাইফটা আমাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। আমরা খেতে যাচ্ছি যখন খাওয়ার দিকে আমাদের নজর থাকছে না, আমি ফটোটা আপলোড করবো কতক্ষণে, কতগুলো ভিউজ পাবো, কতগুলো লাইকস পাবো, এইটা আমার কাছে গুরুত্ব হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আগে আমাদের সবসময় থাকতো যে আমরা খাবার নষ্ট করবো না বা একটু করবো না। এখন কিন্তু এগুলো অনেক মানে মূল্যবোধ গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের এই যে লেখা আছে শিক্ষা সংস্কার মানবিক মূল্যবোধ, এর জন্য আমরা এখানে এসেছি। মূল্যবোধ গুলো যদি আমাদের আস্তে আস্তে কমে যায়, ফিউচার যেটা আমাদের এই সন্তান যারা রয়েছে, বাচ্চা যারা রয়েছে, তাদের জন্য আমরা কি ছেড়ে যাবো বা তারা কি পাবে? এই আজকে যারা বাচ্চা আছে তাদের মধ্যে যদি অভ্যাসটা ছোটবেলা থেকে হতে থাকে যে আমার লাইফ মানে হচ্ছে আমার একটা ফটো, একটা ভালো মোবাইল, একটা ভালো জায়গায় ঘুরতে যাওয়ার, কারণ ঘুরতে যাবো তার কারণ হচ্ছে ছবি দিতে পারবো, বন্ধুদের বলতে পারবো। ঘুরতে যাবো মানে আমি সিনিক বিউটি দেখবো না, আমি এনজয় করবো না, মানে যেটার জন্য আমি অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি আমার রিক্রিয়েশনের জন্য সেটা যাবো না, শুধু ছবি তোলার জন্য বা আমার এই জন্য আমার লাইফস্টাইলটা শুধু হয়ে যাবে। আমি কি করে আমার ভালো পাশের বন্ধুকে আমি বলতে পারবো দেখ আমার কাছে এটা আছে, তোর কাছে আছে। তো এই জিনিসগুলো যদি শুরু হতে থাকে, আগামী দিনে কি হবে, আস্তে 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 কি আমার শুধু খরচা, আমার এই যে এটা হলে আমার শুধু তার মনে থাকবে যে আমি কি করে এইটাকে অ্যাচিভ করবো। তার জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগে। ফিউচারে যদি আমি মনে করি আমি আজকে আমার ভালো চাকরি আছে, ফিউচারে গিয়ে আমার পেনশন দরকার আছে, সবকিছু দরকার আছে, তো সেটা না ভেবে শুধু খরচা করে যাবো খরচা করে যাবো, তখন আমাদের কি হবে, তখন আমাদের আমাদের মনে হবে তখন আমরা এই পূরণ করতে গিয়ে আমরা একটা ডেপ ট্র্যাপের মধ্যে পড়ে যাবো, যে আমরা ইজিলি আমাদের সব কিছু লোনের অ্যাভেল। আপনি টিভি কিনতে যান সেটাতেও লোন পাচ্ছেন, আপনি খাবার কিনতে যাচ্ছেন মানে 3 মাসের যদি মাস খাবারে যেটা খাবার সেটাও 3,000 টাকা যদি হয়ে যায়, পে নাও মানে আপনি নিন পরে পে লেটার করে যাবেন, আপনি এখন সেটাতেও ইএমআই চলে আসছে। শুধু যদি ইএমআই 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 হয়ে যায়, তার জন্য তার থেকে অনেক ভালো যদি সঞ্চয়, যে আমি যদি সঞ্চয় করি তাহলে আমার কি হবে, আমার সেভিংসটা গ্রো হবে, যে আমি এই জিনিসটাকে খরচা করবো এখন না, সেভ করে রাখি, পরবর্তীকালে শুধু আমার যদি আরো কোনো দরকার পড়ে, ভালো কিছু বেটার দরকার পড়ে, তখন আমি সেটাকে ইউটিলাইজ করতে পারবো। এটা যদি আমাদের আমাদের আজকে বাচ্চাদের সব থেকে আগে দরকার, যেটা হ্যাবিট, যে আগেকার দিনে যেটা ছিল আমাদের ঘর, আমরা ছোটবেলায় ঘটে টাকা রাখতাম, দেখতে হচ্ছিল আমাদের হ্যাবিট, যে একটা আমি 1 টাকা করে জমাবো, পুজোর শেষে গিয়ে পুজোর আগে গিয়ে ঘরটা ভাঙবে, সেই আনন্দ, সেটা দিয়ে আমি একটা কিছু কিনবো, আমার পছন্দের জিনিসটা কিনবো। আজকে সেটা নেই, আজকে আমার এখন চাই তো এখনই চাই, সেইখান থেকে জিত চলে আসছে, বাবাকে এখনই দিতে হবে, কারণ আমার এখনই এটা জিনিসটা চাই। তার জন্য কি করতে হবে, হতে পারে বাবাকে লোন নিতে হচ্ছে বা যে হচ্ছে, এটা যদি হ্যাবিট হতে থাকে, তখন একটা আমাদের পারিবারিক যে ব্যাপারটা, আর্থিক ব্যাপারটা, সেটা যখন আস্তে 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 যখন অসুবিধায় পড়ে যায়, তখন সেটা সেটা কিন্তু লং টার্ম, যখন আমি ফিউচারে দেখবো, তখন আমার মানসিক হেলথ বা ফাইন্যান্সিয়াল হেলথ সব জায়গাতে কিন্তু খামতি বাজার হবে। তো আমি জাস্ট এটা বলবো, বাচ্চাদের জন্য বাবা মার এখন যেটা দরকার, আমাদের শুধু এই শিক্ষাটা দরকার, যে আমি খরচা করার আগে বা ইসে করার আগে একবার ভাববো। আর সঞ্চয় মানে আমি আজকে সেটা ব্যাংকে হতে পারে, পোস্ট অফিসে হতে পারে, সেটা এলআইসি হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, সেটা যেটাই হোক, তাকে জানিয়ে আপনি করুন, তাকে জানিয়ে যে বাবা এটা তোমার জন্য আমি করছি, এই যে তোমারও কিন্তু দায়িত্ব আছে, এটা কিন্তু তোমার জন্য কন্ট্রিবিউশন করছি, এটা তোমার ফাইন্যান্সিয়াল একটা কোনো প্ল্যানিং এর জন্য এটা করছি, তো এটা আমরা যে সেভিং করছি, এটা গিয়ে আমরা পরবর্তীকালে এটা অ্যাচিভ করে ওটার জন্য করবো। এটা যদি শিক্ষা প্রথম থেকে আমি দিতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে তাদের হ্যাবিটটা তৈরি হবে, পরে গিয়ে তার জিনিসটা আসবে না যে না আমার এগুলো কোনো দরকার নেই, আমার শুধু খরচাটা করলেই হলো, আমার শুধু কাজটা হয়ে গেলেই হলো। তো এটা আমাদেরও বাবা মা হিসাবে আমার মনে হয় কর্তব্য শিক্ষাটা দেওয়া। আর বাচ্চারা যদি এই প্রথম থেকে এখনকার থেকে আস্তে আস্তে শুরু করতে পারে, আগামী দিনটা আমাদের জন্য অনেক ভালো হবে। কারণ আমরা জানি, দেখতে পাচ্ছি যেটা আমরা এখন বেশি এনজয় করছি, আমেরিকাতে কিন্তু অনেক আগে হয়ে গেছে। আমেরিকা মানে বিদেশ যেগুলো আমরা ডেভেলপ কান্ট্রি ভাবি, সেগুলোতে কিন্তু অনেক আগে এই কালচারটা চলে এসেছিল, সবকিছুতে ইএমআই। সেখানে কি দেখুন এখন বিশৃঙ্খলা,
কিন্তু আপনি একটু খবরটা আলাদা করে দেখবেন আর্থিক বিষয় তারা কিন্তু মেন্টালি কিন্তু কেউ মানে 22, 23, 24, 25, 50 বছরের কেউ কিন্তু মেন্টালি কিন্তু স্যাটিসফাইড না, সবসময় কাজের চাপ। আমাকে সবসময় কাজ করেই যেতে হবে 60 বছর হয়ে গেলে তখনও কাজ করে যেতে হবে, 70 হয়ে গেলে তখনও কাজ করে যেতে হবে, বিকজ আমার পিছনে আমার ইএমআই চলছে, ইএমআই বন্ধ হচ্ছে না, কারণ আমার সবকিছু রিকোয়ারমেন্টই তো আমার ইএমআই বন্ধ হচ্ছে না। সেই জন্য ওখানে গিয়ে দেখুন বিদেশে দেখুন কেউ 60 গিয়ে পেনশন নেয় না, পেনশন পাইও না, মানে ভিতরে আসে সবাইকে 70 গিয়েও 80 গিয়েও লাস্ট মোমেন্ট অব্দি আমাকে কাজ করে যেতে হবে, যেটাই করি না কেন কিছু না কিছু করে যেতে হবে, না করলে কিন্তু কেউ দেখবে না। ঠিক আছে, তো সেটা যদি আমাদের এই শিক্ষা দিতে হয় যে বাচ্চাদের যে যদি এরকমই চলবে তুমি 70, 80, 90 অব্দি যতদিন বাচ্চা ততদিন কাজই করে যাবে, আর কিছু করতে পারবে না, তোমার ঘোরার আনন্দ তোমার আনন্দ সবকিছুই কিছু করবে। তার জন্য এখন থেকে শুরু দরকার, যেটা ছোট্ট হলেও ছোট হলেও ঘটে হলেও কিছু সেভিংস করবে, এটা যদি মেন্টাল গ্রোথ থাকে আমার মনে হয় অনেক দিক দিয়ে ফিউচারে আপনাকে বলতে হবে না, তারাই নিজেরা ডিসিশন নিয়ে নেবে যে আমাদের কি করা উচিত না করা উচিত, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য কি করা উচিত। পরে গিয়ে আপনাকে বলতে পারে যে কেন এখানে খরচা করছিস, চাকরি পেয়ে গেছিস এখানে কেন খরচা করছিস, এখানে দিচ্ছিস না কেন, সেটা করতে হবে না। আপনি এখন থেকে স্টার্ট করুন, শুরু করুন, দেখবেন আপনার ছোট পদক্ষেপ কিন্তু পরে গিয়ে অনেক বড় আপনাদের সবার আমাদের জীবনে কিছু পারে, এটা সামাজিক ভাবে সবচেয়ে বললাম। আরেকবার থ্যাংক ইউ নমস্কার। সংবর্ধনা করুন। আমি বলবো অনেক ধন্যবাদ। তারপরে আমাদের মধ্যে আছেন শ্রী নবাব ভট্টাচার্য। আপনারা জানেন স্পোর্টসের অন্যতম সংগঠক, বাংলার এখন বিশেষ করে ফুটবলের আয়োজন করা, যিনি এই সেমিনার থেকে প্রত্যেকেরই কিছু না কিছু লাভ হয়, যে শ্রোতা হয় প্রত্যেক শ্রোতার কিছু কিছু লাভ হয়। আমিও এসে শুনছিলাম এবং আমি ভাবছিলাম, ম্যাডাম বলছিলেন এগুলো একটু আগে, যে বাড়িতে ফিরে আমরা যদি মোবাইলটা একটু কম ব্যবহার করি, সরাসরি আলোচনায় চলে যাচ্ছে। তো আমি নিজে চিন্তা করছিলাম আর ভাবছিলাম আমি তো সবচেয়ে বড় দোষী, বাড়িতে ফিরে আমি 10 মিনিট মোবাইলটা রাখার সময় পাই না। তার কারণ হচ্ছে আমরা যে সেক্টরে কাজ করি স্পোর্টস, এবং এখন আমি যে পদে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার পুরো খেলাধুলোর দায়িত্ব আমার মাথায়। তো সেইখানে দাঁড়িয়ে এক একটা সময় এরকম আসে যে বাড়ির লোকের সঙ্গে ভালো করে কথা বলা যায়। এবং আমি ম্যাডামের সঙ্গে একদম একমত, ম্যাডাম যে কথাগুলো বলছিলেন আমি শুনছিলাম খুব মন দিয়ে, খুব একমত আমি, যে মোবাইলের ব্যবহারটা কখন শুরু হয়। মোবাইলের ব্যাপারটা শুরু হয় যখন একটা বাচ্চা খায় না, খুব কাঁদে, একদম ছোট বাচ্চা, তার হাতে একটা মোবাইল ধরে দেওয়া হয়, সে মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করে এবং খেতে শুরু করে। এই যে অভ্যেসটা সে ছোটবেলায় শুরু করে, সেটা কিন্তু সে আজন্মকাল আমরা তো দেখছি 14, 15, 16, 17, 18 সব তারা সেটাকে বহন করে চলেছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমরা যারা খেলাধুলোর মধ্যে আছি, আমরা দেখছি যে আমরা এখন যে বাচ্চাগুলোকে পাচ্ছি, আপনি ম্যাডাম এখানে আলোচনা করছিলেন মেন্টাল হেলথ, আমি বলছি ইল হেলথ, শারীরিক ভাবেই সক্ষম না। আমি 100 বাচ্চায় 80টা, 85টা, 90টা বাচ্চা পাচ্ছি যে কোনোদিন 100 মিটার দৌড়ই, যে কোনোদিন বল পায়ে খেলেনি, যে কোনোদিন কাদায় ভেজেনি, কাদায় যায়নি, কাদা মাখেনি, বৃষ্টিতে ভেজে না, রোদ দূরে যায় না। স্কুল ফুটবল করতে গেছি, স্যারেরা এসে বলছেন যে স্যার এত রোদ্দুরে বাচ্চারা খেলবে না, বাবা মা আপত্তি জানাচ্ছে। 2 দিন আগে করোনা হয়েছিল, সমস্ত গবেষণার পরে একটা ফেক টিকা দেওয়ার পরে জানা গেল করোনার সবচেয়ে বড় ইমিউনিটি আসে রোদ্দুর থেকে, প্রকৃতির সঙ্গে মিশে এবং ওখান থেকে আসে, এবং এটা আমরা দেখলাম পরবর্তীকালে। আমি আজকে যে ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে এবং যে উপলক্ষে এখানে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় অনেক রকম আলোচনা হবে, এটাই খুব স্বাভাবিক, এবং প্রত্যেকেই সেখান থেকে কিছু না কিছু জ্ঞান আমরা নিয়ে ফিরব। তো ম্যাডামের বক্তব্য নিয়ে শুরু করেছি, পরে আমি বলছি ম্যাডামের আরো একটা বক্তব্য, যে রেগে যায় বাচ্চারা, এখন খুব রেগে যায়, ডিপ্রেশন হয়। ডিপ্রেশন একটা ওয়ার্ড, আমার বয়স 50 বছর। বলছিলেন যে রাগলে দেখতে হবে সেটা অ্যাঙ্গার না অ্যাগ্রেশন। আমরা রেগে গেলে আমাদের অ্যাঙ্গার আর অ্যাগ্রেশন একটা তরফ থেকে আসতো, বাবা মার তরফ থেকে।
পুরোপুরি অ্যাগ্রেশন, এমন পেটা তো ফেলে সব অ্যাঙ্গার অ্যাগ্রেশন সব ধুয়ে দিচ্ছে সাবগুলো। আজ হয়তো সেই যুগ নেই, সত্যি কথা বলতে সেই যুগ নেই। এখন অনেক 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 মানুষ অনেক কনসাস, বাচ্চাদের মধ্যে অনেক কনসাসনেস এসছে। আমরা যখন ছোট ছিলাম আমরা কোনোদিন ডিপ্রেশন শব্দটাই শুনি। ডিপ্রেশন তো খালি পড়ার জন্য ডিপ্রেশন, ডিপ্রেশন তো হতো না। কেন হতো না? কারণ আমরা সবাই খেলতে যেতাম, আর খেলতে গেলে হেরে যেতাম, খুব স্বাভাবিক। খেলায় হার আছে, খেলায় জিত আছে। যেদিন জিততাম আনন্দ করতাম, যেদিন হারতাম বাড়ি গিয়ে ভাবতাম পরের ম্যাচটা জিততে হবে। এই পরের ম্যাচটা জিততে হবে জীবনের সব জায়গায়, সব ক্ষেত্রে। আজও একটা হয়তো কোনো লড়াই, মাঠের বাইরের কোনো লড়াই হেরে গেলে সঙ্গে সঙ্গে চিন্তা করি ঠিক আছে পরের বার দেখা যায়। তো আমার মনে হয় যে সমাজ থেকে খেলাধুলোটা সরে যাওয়ার জন্য এত কিছু সমস্যার সৃষ্টি। আমরা চেষ্টা করছি আমাদের জেলায় যাতে ভালো করে খেলাধুলো হয়। আমাদের জেলায় সমস্ত ব্লক থেকে, সমস্ত স্কুল থেকে আমরা আন্ডার-15, আন্ডার-16 একটা এমপি কাপ করছি। পরবর্তীকালে সেই এমপি কাপে ফুটবল এবং ভলি দুটোকেই রাখছি। অ্যাথলেটিক্স এর জন্য আমরা আলাদা করে ব্যবস্থা নিচ্ছি। এবং কবাডি, যেটা একদম খেলা বন্ধ হয়ে গেছে আমাদের জেলায়, কবাডি লিগকে প্রতিটা কবাডি লিগটাকে নতুন করে করছি এবং করছি শুধু না, এতদিন জেলা লেভেলে এইসব টুর্নামেন্টের প্রাইজ মানি ছিল 2000, 3000, 1000, 1500 এরকম। সেগুলোকে আমরা সেখানে চেষ্টা করছি যে যাতে 40,000, 50,000 এরকম একটা প্রাইজ মানি দিয়ে আমরা এই টুর্নামেন্ট গুলো করতে পারি, যাতে খেলার গ্ল্যামারটা ফিরে আসে। এখন সবকিছুই অর্থকেন্দ্রিক। অর্থকেন্দ্রিক বলতে মনে পড়লে এই ভদ্রলোক যার 206তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা অনুষ্ঠান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটা সময় আমার পরিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের টাকায় চলতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের পরিবারের টাকা বানাতেন। অনেকে জানেন, অনেকে জানেন না। আমার ঠাকুরদাদার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, এবং তিনি জীবনে যতটা যা করেছেন তার পেছনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক অনেক অবদান। আমরা বলি যে সামাজিক আন্দোলন, সমাজসেবী। আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, সমাজসেবীদের তুলে নিয়ে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়। তা আমি বিদ্যাসাগরের কথা বলি। বিদ্যাসাগরের বিধবা বিবাহ যখন উনি কেসটা জিতে এলেন সমস্ত বাঙালি সমাজের এগেস্টে, 1806 সালের 7ই নভেম্বর উত্তর কলকাতায় প্রথম বিধবা বিবাহ হয়। এবং প্রথম বিধবা যার বিয়ে হয়েছিল সেই মেয়েটির নাম, মেয়ে বলি, পাত্রী তো বলা যাবে না, মেয়েটির বয়স 11 বছর। 11 বছরের একটা বিধবা, তাকে বিবাহটা দিয়েছিলেন বিদ্যাসাগর। তার নাম ছিল কালীমতী দেবী। কালীমতী দেবীর বিয়েটা হয়েছিল কার সঙ্গে? লোকে সমস্ত কিছু করে নিজের পরিবারকে বাঁচিয়ে করে। আর বিদ্যাসাগর যখন এই সম্পূর্ণ এই যে রীতিটা সামাজিক রীতিটা এগেইনস্টে লড়াই করে কোর্টে গিয়ে ইংরেজদের কাছে, ইংরেজদের কোর্ট ছিল বলে জিতেছিলেন, আজকের কোর্ট বলে জিততে পারতেন না, এটাও মিশ্রিয়ন। ইংরেজদের কোর্টে গিয়ে যখন জিতে এসে দেখলেন তার পক্ষে ছিল 16 জন, বিরুদ্ধে ছিল সারা বাংলার সমস্ত সমাজ। যখন তিনি জিতে এসে রায় নিয়ে এলেন, কালীমতী দেবীর জন্য যখন উনি পাত্র দেখা শুরু করলেন, তখন দেখলেন তিনি একা, আর 16 জনও তাকে ছেড়ে দিয়ে চলে গেলেন। এবং তখন তিনি তার নিজের ছেলেকে, নিজের সন্তানকে কালীমতী দেবীর সাথে বিবাহ দিলেন। এই হচ্ছে পশ্চিমবাংলার প্রথম বিধবা বিবাহ। আজকের যে মেয়েরা আমাদের পশ্চিমবাংলায় এত মাথা উঁচু করে ঘুরতে পারে, এত সম্মানের সঙ্গে ঘুরতে পারে, পশ্চিমবাংলার মহিলাদের কিন্তু আমাদের যদি পাশাপাশি রাজ্য দেখেন, বিহার দেখুন, উত্তরপ্রদেশ দেখুন, বা আশেপাশের রাজ্য, উত্তর পূর্ব তুলনায় অনেকটাই আধুনিক। সেখানে দেখবেন মেয়েদের এত সম্মান নেই, এত শিক্ষা নেই, এত কালচার নেই। এটা বলতে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তার কারণ কিন্তু এই মনীষীরা, যারা 200 বছর আগে ঠিক করেছিলেন যে না, আমাদের মহিলাদের যদি সম্পূর্ণ স্বাধীনতা না আসে, মহিলাদের যদি শিক্ষা না আসে, মা যদি ভালো না হয়, তাহলে সন্তান ভালো হবে না। তো বিদ্যাসাগর সেই মানুষ, 200 বছর পরেও, 206 বছর পরেও, যার জন্মদিন, যার মৃত্যুদিন সমানভাবে প্রাসঙ্গিক। আমরা একদিনের জন্য বিদ্যাসাগর ছাড়া কিছু ভাবতে পারি না। এবং আমার মনে হয় এটা ভারতবর্ষের একটা দুর্ভাগ্য যে আমাদের যে শিক্ষক দিবসটা পালন করা হয়, এই যে শিক্ষক দিবসটা আসলে বিদ্যাসাগরের জন্মদিনটাই হওয়া উচিত। বিদ্যাসাগর হচ্ছেন আমাদের ভারতবর্ষের একমাত্র শিক্ষক। আমি একটা ছোট্ট কথা দিয়ে বলবো যে এই ধরনের যারা লোক হন, খ্যাপাটে লোক, আমরা বলি খ্যাপা, বিদ্যাসাগর খ্যাপাটে লোক ছিল। বিদ্যাসাগর বাড়ির ওপর রাত করে তিনি গিয়ে কর্মাটারে গিয়ে বসে থাকেন। ওখানে সমস্ত চাষিরা
আদিবাসীরা যারা সকালবেলা খেতে যেত তাদেরকে তাদের ভুট্টাগুলো তিনি যোগের তাদের কাছ থেকে চেয়ে রাখতেন, নিজের খাওয়ার জন্য না, সেই ভুট্টা পুড়িয়ে তৈরি করে রাখতেন, যাতে যখন সেই চাষি বাসী সেই যারা তখন ফিরবে কাজ করে সারাদিনের পরিশ্রান্ত, সেই ভুট্টা পুড়িয়ে তাদেরকেই খাওয়া। এইটা বিদ্যাসাগর। বিদ্যাসাগর নিয়ে আমার মনে হয় প্রচুর সেমিনার, প্রচুর আলোচনা হওয়ার দরকার আছে। এই চরিত্র, বিদ্যাসাগরের মতো চরিত্র হয়তো আর পাওয়া যাবে না। বিদ্যাসাগর কি কিছু ভুল করেছিলেন আমরা জানি না, কিন্তু বিদ্যাসাগর একটা ঘটনা বলি। বিদ্যাসাগর বিশ্বাস করতেন শিক্ষা একমাত্র উপায় মানুষের উত্তরণ, মানুষের সমাজের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। সেই শিক্ষার মধ্যে বিদ্যা শিক্ষা যখন পড়ে, ক্রীড়া শিক্ষাও সেরকম পড়ে। কিন্তু বিদ্যাসাগর কি করেছিলেন, মেট্রোপলিটন স্কুলের অ্যাডভাইজার ছিলেন, চিফ অ্যাডভাইজার, প্রথমে হেড স্যার ছিলেন, পরে চিফ অ্যাডভাইজার ছিলেন। বিদ্যাসাগর একদিন সমস্ত ক্লাস ঘুরে ঘুরে দেখতেন। আমাদের যেমন আপনাদের ছোটবেলায় ডিআইরা ছিলেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টররা এসে স্কুলে ঘুরে দেখতেন, এটাও বিদ্যাসাগরের থেকে পাওয়া। তো বিদ্যাসাগর ঘুরে দেখতে দেখতে সমস্ত কিছু ছাত্রদের কাছে কমপ্লেন পেলেন যে একজন নতুন স্যার এসছেন, তিনি পড়াশোনার সঙ্গে আধ্যাত্মবাদও খানিকটা পড়াচ্ছেন বা আধ্যাত্মবাদের আলোচনা করছেন। বিদ্যাসাগর সেই ব্যাপারটা ভালো মতো করে তদন্ত করে, হেডমাস্টার মশাই ছিলেন তখন বিদ্যাসাগরের জামাই, তাকে ডেকে বললেন যে শোনো হে, এই যে নতুন শিক্ষক এই শুনছি এটাকে পড়াশোনার সঙ্গে ধর্মের আলোচনা করে। বিদ্যাসাগর তাকে ডেকে যাচাই করলেন না সত্যি সে ধর্মের আলোচনা করে কিনা। এবং বিদ্যাসাগর তখন সেই হেড স্যারকে বললেন, তার জামাই তাকে বলে দিলেন, শোনো এইভাবে পড়াশোনা হয় না, পড়াশোনার সঙ্গে কিন্তু ধর্মের আলোচনা করলে। আজকে দেখুন কত বড় প্রাসঙ্গিক কথাটা, পড়াশোনার সঙ্গে ধর্মের আলোচনা করলে জাতি কিন্তু পিছিয়ে যায়। এর পড়াশোনার থেকে বড় কিছু হতে পারে না। ধর্ম কখনো মানুষ, ধর্ম যার যা ব্যক্তিগত, কিন্তু পড়াশোনাটাই আসলো। বিদ্যাসাগর বুঝে কাকে তাড়িয়ে দিলেন মেট্রোপলিটন স্কুল থেকে, সেটা শুনলে আপনারা একটু অবাক হবেন। তখন তিনি ওই হেড স্যারকে ডেকে বললেন, শোনো বাবু, কাল থেকে কিন্তু নরেনকে তুমি বিদ্যালয়ে আসতে বারণ করে দাও। এই যে নরেন বেরিয়ে গেল স্কুল থেকে, গিয়ে রামকৃষ্ণের কাছে গিয়ে স্বামী বিবেকানন্দ তৈরি হয়ে গেল। কিন্তু বিদ্যাসাগর নিজের একজন, হয়তো ডেকে কথা বললে হয়তো বিদ্যাসাগর নিজের একজন একটা অংশ রেখে যেতে পারতেন, যে অংশটা শিক্ষার প্রচারে সারা দেশকে আরো আরো অনেক, কারণ বিবেকানন্দ জন্মেছিলেনই একটা দেশকে উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য। বিদ্যাসাগর কিন্তু বিবেকানন্দর পড়ানোটা মেট্রোপলিটন স্কুলে বন্ধ করে দেন এবং তারপর থেকে বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে। তো এইগুলো ঘটনা। এইটা ছিল আমাদের কলকাতা, এটা ছিল আমাদের বাংলা। উত্তর কলকাতায় ঘুরলে গিরিশ ঘোষ, রামকৃষ্ণ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, এদিকে এলে বঙ্কিমচন্দ্র, হরপ্রসাদ শাস্ত্রী। সেখান থেকে আমরা কোথায় এসেছি আমরাই বিচার করতে পারবো। আমরা চাইবো আমাদের শিশুরা, আমাদের সন্তানরা আগামী দিনে যারা বড় হচ্ছে তারা অনেক ভালো হোক, তাদেরকে আমরা মানুষের মতো মানুষ হতে শেখাবো। শুধু অর্থ রোজগার করা কোনো মানুষের কাজ না, সমাজে কি কতটা কন্ট্রিবিউট করলো সেটা মানুষের বড় কাজ। আমরা আশা করি এই শিক্ষা, এই যে সেমিনার, এই সেমিনার থেকে আমরা এইটুকুনি জ্ঞান নিয়ে ফিরি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি সংশয় ছিল আমার এইটাই, আজকে মিলল নবাবদার কথায়, ওটা ছিল যে বিবেকানন্দকে অ্যাকচুয়ালি উনি আসতে বারণ করেছিলেন মেট্রোপলিটন স্কুলে। ঘটনা হলো যে বিবেকানন্দ অনেকটা মন তখন রামকৃষ্ণদেবকে দিয়ে ফেলেছিলেন, কিন্তু যে ঘাটতিটা ছিল, আমরা বোধহয় আরো অন্য বাংলা, অন্য ভারত পেতাম যদি বিদ্যাসাগরের সাথে বিবেকানন্দর এই যোগটা হতো। এবং পরবর্তীকালে যেটা হলো, বিবেকানন্দর অনেক বক্তব্য কিন্তু বিদ্যাসাগরের উল্টো পথে। Everyone, myself Shashwat Dasgupta. I'm an optometrist and currently I completed my master's in optometry. I express my sincere thanks and gratitude to Shopin sir and everyone, respected person who are present here to give me this opportunity for my speech in this auspicious day. তো আজ কিন্তু মহালয়া, একটা শুভ দিন। কিন্তু আসছে 27শে সেপ্টেম্বর, একজন মহান মানুষের দিন। বাংলার নবজাগরণের অগ্রদূত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তো সেই উপলক্ষে প্রাণ যে এই অনুষ্ঠান, এই যে তারা যেটা অর্গানাইজ করেছে, আমি আসছে দুপুর থেকে এসে দেখলাম অনুষ্ঠান
এনজয় করলাম, আমার খুবই ভালো লেগেছে। আমার হাতে সময় থাকলে হয়তো আমিও আমার সম্বন্ধে কিছু বলতে পারতাম, কারণ ওনার অবদান বলে শেষ করা যাবে না। কিন্তু আমার হাতে সময় নেই আনফর্চুনেটলি। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি বলতে চাই যে এই যে মোবাইল ফোন বা এই ল্যাপটপ বা এই ডিজিটাল ডিভাইস কিভাবে আমাদের আমাদের হিউম্যান আই, আমাদের চোখকে এফেক্ট করছে, সেটা নিয়ে আমি বলতে চাই। সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, বাচ্চা থেকে বড় সকলেই আমার কথা শোনা উচিত। তবে তার আগে উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে দুটো লাইন মাইকেল মধুসূদন দত্ত ওনাকে নিয়ে লিখেছিলেন, সেটা আমি একটু বলতে চাই। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি তাই জানি মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণ। তো আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের আজকের যে দুনিয়া, আমরা টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট যেভাবে হয়ে পড়েছি, আপনি আপনার যে কোনো চারপাশে তাকিয়ে দেখুন, মোবাইল ফোন, ল্যাপটপ, টিভি, ট্যাবলেট, আমরা আমরা যেন অবসেসড হয়ে পড়েছি। আমরা যত আমরা দিন এগোচ্ছে আমরা টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, টেকনোলজিকে আমাদের মেনে নিতে হচ্ছে। এবং আপনি বাড়িতে যে কোনো বাড়িতেই যান, আপনি বাড়িতে গিয়ে দেখুন, আপনি অফিসে দেখুন, আপনি বেডরুমে দেখুন, যে গাড়িতে দেখুন, সব জায়গায় মোবাইল ফোন বা ট্যাবলেট সবসময় দেখা যাচ্ছে। সকলেই সেরকম অবজেক্ট। ইভেন বাচ্চা থেকে বাচ্চা স্কুলে পড়ছে বা বাচ্চা সব জন্মেছে, এবং যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে বা সে কাজ করছে, তারা তো ল্যাপটপ বা মোবাইল উপর অবসেসড হয়ে আছেন, তারা সেটা তাদের কাজ করতে হচ্ছে, তাই সেটা নিয়ে স্বাধীন থাকতে হচ্ছে। কিন্তু এর যে কত ভয়ঙ্কর প্রভাব আমাদের শরীরে পড়ছে, সেটাকে আমরা ভেবে দেখেছি। বিশেষ করে আমাদের এই যে চোখ, এই অমূল্য রত্ন, সেটার উপর কি প্রভাব ফেলছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম কথা, যখন আমরা এই মোবাইল ফোন বা গ্যাজেট বেশি ইউজ করি, এক্সটেন্ডেড ইউজ করি, তখন প্রথম কথা আমার যে সমস্যাগুলো দেখা দেয়, প্রথম সমস্যা আমরা দেখতে পাই তা হচ্ছে ডিজিটাল আই স্ট্রেন। এটাকে আমরা একটা অটোমেটিক ল্যাঙ্গুয়েজে আমরা বলি কম্পিউটার ভিশন সিনড্রোম। অর্থাৎ অর্থাৎ এই ক্ষেত্রে when any person use for extended period in mobile or computer or laptop, then this computer vision syndrome occurs. এই কম্পিউটার ভিশন সিনড্রোমে কখন হয়, কেন হয়? যখন আমরা একটা মোবাইল ফোন ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, যে একটা ব্লু লাইট যেটা আমাদের চোখে প্রবেশ করে, enter in our eyes and they enter in our retina and potentially damage it. Especially during daytime when we use mobile phones, it also affects our sleep. A hormone in our pineal gland, melatonin hormone, melatonin hormone থাকে আমাদের pineal gland-এ, সেই হরমোনকে এটা এফেক্ট করে, এবং তারপরে সেই হরমোন যখন সিক্রেশন করতে থাকে, তার ফলে কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে এবং ইনসমনিয়া এবং আরো নানা রকম স্লিপের প্রবলেম দেখা যায়। এই ডিজিটাল আই স্ট্রেনের সিমটমস গুলো কি হয়ে থাকে? চোখের ক্লান্তি বা আই ফ্যাটিগ, চোখ চুলকানো, ডাবল ভিশন, অর্থাৎ আপনি আপনার পাশে যিনি বসে আছেন আপনি ডাবল দেখছেন, মানে আপনি যখন গাড়ি করে রাস্তায় যাচ্ছেন, আপনি দেখছেন সামনে গাড়িগুলো বা সামনের লোকজন যেন দু রকম লাগছে। ডাবল আপনি একটা ইমেজ আপনার চোখে ধরা পড়ছে। এবং সবচেয়ে বড় কথা, এই অনেকক্ষণ কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে দেখার ফলে আমাদের ঘাড়েও মেন্টাল সমস্যা কিন্তু দেখা দেয়। এবং বাচ্চাদের মধ্যে যেটা বেশি দেখা দেয়, আমি প্রচুর কেস দেখেছি, মানে যে বয়সে আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, আমরা আনন্দ করেছি, আমরা স্কুল লাইফে গিয়ে স্কুলের সঙ্গে কথা বলছি, উপভোগ করেছি, স্কুল লাইফে জানি তো স্কুল লাইফে আনন্দ একটা আলাদা আনন্দ, যে সেই সময় কি দেখা যাচ্ছে, সেই সময় বাচ্চারা মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। এবং এটা আমি বলছি না, অনেক ফরেন কান্ট্রিতে সার্ভে করে দেখা গেছে যে এই যেসব বাবা মায়েরা যারা ওয়ার্কিং পার্সন, ওয়ার্কিং কাপল, দুজনেই কাজে ব্যস্ত আছে, বিশেষ করে কোভিডের পর তো অনেকেই অনলাইন ক্লাস বা ওয়ার্ক ফ্রম হোমের দিকে আমরা ঝুঁকে পড়েছি, আরো বেশি আমরা অবসেস হয়ে পড়েছি, আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যখন
তারা তাদের বা ছেলে মেয়েদেরকে সময় দিতে পারছে না। আমি এটা গার্জেনের উদ্দেশ্যে বলছি, আপনার ভাবে শুনবেন। তারা যখন তাদের ছেলে মেয়েদেরকে সময় দিতে পারছে না আপনারা, তাদের কি হচ্ছে এবার, এখন আপনি যখন বাচ্চারা কাঁদছে বা তারা আপনার সঙ্গ পেতে চাইছে কিন্তু পাচ্ছে না, আপনারা কি করছেন যে যে যাতে তারা আপনাকে বিরক্ত না করে আপনার তাদের মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, মোবাইল ফোনে বলছে গেম খেল বা কার্টুন দেখ কিরকম, সেভাবে এটা কি হচ্ছে, সে কিন্তু ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে যে বয়সে তারা ফুটবল খেলার কথা, ক্রিকেট খেলার কথা, বাইরের দুনিয়াটাকে দেখার কথা, হ্যাঁ, সেই বয়সে তারা ভার্চুয়াল ওয়ার্ল্ডের শিকার হয়ে যাচ্ছে। তারা ফোনের যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, যে সেই দুনিয়ার মধ্যে তারা কিন্তু আটকে পড়ছে, এবং সেইখানে যারা যা যা দেখছে, সেই গেম প্রিয় শিকার সেটা কিন্তু তাদের ব্রেনকে ক্যাপচার করে নিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, অনেক বাচ্চার মধ্যে তারা না পেটে তারা ফোন না দেওয়া হয় তারা ভাত খাবে না, কার্টুন আছে তারা মাছ খাবে না, এরকম। অনেক সময় অ্যাঙ্গার ইস্যু, ফোন কেড়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু আছে। একটু আগে পায়েল ম্যাম যিনি বললেন যে এই বাচ্চার মধ্যে অ্যাঙ্গার ইস্যু বা অ্যাগ্রেশন দিন দিন বেড়ে যাচ্ছে, এটা কারণ একটা কিন্তু মোবাইল ফোনের ইউজ এবং এক্সটেন্ড ইউজ করার পর তারা এরা কিন্তু অবসেসড হয়ে পড়ে, যখন তাদের কাছ থেকে পেয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তখন এটা হচ্ছে তারা কিন্তু ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। এবং এটা ওরকম এক্সাম্পল আমরা প্রচুর দেখেছি, প্রচুর এরকম ইনসিডেন্ট হয়েছে। তো সেই সব বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব কমন ডিসঅর্ডার দেখা যায়, দ্যাটস ইজ মায়োপিয়া অর নিয়ার সাইটেডনেস, যেখানে কি সেই বাচ্চাটা যে কাছের যে অবজেক্ট সেটা কিন্তু তার কাছে স্পষ্ট হচ্ছে না, সেই কাছের অবজেক্টটা আদৌ দেখতে পাচ্ছে না, এবং প্রচুর কেসে এসেছে। এবং যেটা ফেমস বাচ্চারা বড়দের ক্ষেত্রে তা হচ্ছে, যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা মোবাইলে দীর্ঘক্ষণ সারাদিন কাজ করে যাচ্ছে, একটা লং টাইম ওটার উপর স্পেন্ড করছে, তাদেরও কিন্তু মায়োপিয়া প্রবলেম দেখা যাচ্ছে। অনেক মায়োপিয়া এই কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে করতে আমরা ভুলে যাচ্ছি, কি ভুলে যাচ্ছি, উই ফরগেট টু ব্লিঙ্ক আওয়ার আইস রেগুলারলি। তার ফলে কি হচ্ছে, ব্লিঙ্কের যে পাওয়ার, যে রেঞ্জ কমে যাচ্ছে। নর্মাল যে রেঞ্জ অফ ব্লিঙ্ক কিন্তু 16 থেকে 20 মিনিট, সেখানে রেঞ্জ কিন্তু এখন যেটা সার্ভেতে দেখা গেছে যে যারা বেশি মোবাইল ইউজ করছে, কম্পিউটার ইউজ করছে, ল্যাপটপ ইউজ করছে, তাদের রেঞ্জ অফ ব্লিঙ্ক রেট কিন্তু আস্তে আস্তে 6 to 8 মিনিট হয়ে যাচ্ছে, এটা সার্ভেতেই দেখা গেছে। তো সেটা ব্লিঙ্ক নিয়ে কিন্তু একটা বড় ইফেক্ট পড়ছে। তো এবার এইগুলো তো আমি আপনাদেরকে জানালাম কি কি প্রবলেমস আমরা যারা ফেস করতে হচ্ছে, যারা আমরা এই ডিভাইসে ইউজ করছি, কিন্তু কি সলিউশন আছে। সলিউশন বলতে আমি সলিউশন বলবো, অনেক সলিউশন আছে, এই সলিউশন গুলো ব্যাখ্যা করতে হয়তো আমি অনেক সময় ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমার সময় নিয়ে আমি সেভাবে খুব ব্রিফলি বলার চেষ্টা করি, যাতে এখানে গার্জেন যারা তারা বুঝতে পারবেন। প্রথম কথা, আমি গার্জেনদের উদাহরণ বলছি, যারা অ্যাডাল্ট যারা এখানে কাজ করছে, কম্পিউটার ল্যাপটপে কাজ করছে, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে, অফিসে, সেটা ওয়ার্ক ফ্রম হোম প্রত্যেককেই বলতে চাইছি আপনাদের তারা স্ক্রিন পজিশন অ্যাডজাস্ট করতে যান। মানে আপনি যখন ল্যাপটপ নিয়ে কাজ করবেন, আপনার স্ক্রিন পজিশনটা মিনিমাম 20 to 30 ইঞ্চিস হওয়া চাই। মানে আমাদের যে হাতের যে লেন, সেই লেন্থে সমান হতে হবে যখন আমরা একটা ল্যাপটপে কাজ করবো। আর যখন আমরা মোবাইল ফোন ইউজ করবো তখন কিন্তু আমাদের যে ডিস্টেন্স রাখতে হবে, হ্যালো, তখন আমাদের যে ডিস্টেন্স রাখতে হবে মোবাইল ফোন ইউজ করার সময়, যে 16 to 20 সেন্টিমিটার, 16 to 20 ইঞ্চি, 16 to 20 ইঞ্চি ডিস্টেন্স রেখে আমাদের মোবাইল স্ক্রিন দেখতে হবে। এবং যেটা অনেকেই করেন যে রাতে ডিউরিং বেড টাইম, ঘুমানোর আগে মোবাইল ফোনটা আন্ডার দ্য পিলো, বালিশের কাছে রেখে দেন। ইট ইজ টোটালি রং। আপনি নিজের বিপদ নিজে ডেকে আনছেন, এটা কখনোই করবেন না। কারণ ওই মোবাইলের রেডিয়েশন আপনার মোবাইলের রেডিয়েশন যেরকম সে আপনাকে এফেক্ট করবে, আপনি ঘুমিয়েও কিন্তু ওই মোবাইলের থটসই আপনার মাথায় ঘুরবে। এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু, এবং এটা সার্ভেতেও দেখা গেছে। যারা মোবাইল ইউজ করে, বিশেষ করে ঘুমানোর 1-2 ঘন্টা আগে মোবাইল আপনারা একটা সেফ জায়গায়, নাইট স্ট্যান্ড জায়গার কাছে সেখানে রেখে দেবেন, কিন্তু বালিশের কাছে রেখে কখনোই শোবেন না।
ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা কম্পিউটারে কাজ করেন, আপনারা যারা আইটি সেক্টর, প্রাইভেট সেক্টর বা যিনি সারাদিন আপনার কম্পিউটারে কাজ করতে হয়, এই যে কোভিড এর সময় প্রচুর ওয়ার্ক ফ্রম হোম করতে হয়েছে, আমাদের অনলাইন ক্লাস করতে হয়েছে, অনলাইন তো সেখানে তো প্রচুর আমাদের এই কম্পিউটার মোবাইল ফোন ইউজ করতে হয়েছে, সেটা আমরা একটা অবসেশন হয়ে গেছি আমি প্রায়। কিন্তু আমাদের স্যার একটা রুল শিখিয়েছিলেন আমরা হসপিটালে এবং আমার কলেজে, অলওয়েজ ফলো দিস রুল, 20-20-20 rule. What means this rule? আপনি যখন কাজ করবেন, কাজ করার সময় আপনি ধরুন কত টানা 3 ঘন্টা ধরে কাজ করছেন কম্পিউটার বা 4 ঘন্টা ধরে, each 20 minutes you take a break, each 20 minutes you take a break, and then you look any object. Is it tree or is it wall? It is good if you look at the window 20 feet away, any object which is 20 feet away from you. And for how much time? 20 seconds. আপনি সোজা কথায় যখনই কাজ করবেন 20 মিনিটের জন্য ব্রেক নেবেন এবং 20 সেকেন্ডের জন্য 20 ফিট ডিস্টেন্সে যে অবজেক্টটা আছে সেটার দিকে স্থির তাকিয়ে থাকবেন, টানা তাকিয়ে থাকবেন, তারপর আবার কাজ করবেন। দরকার হলে একটা অ্যালার্ম ক্লক সেট করে রাখবেন যাতে এই রিমাইন্ডারটা 20 মিনিট পর পর আপনার সে তখন আপনি এটা রুলটা ফলো করতে পারেন। যারা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য তো অবশ্যই, ফোন ইউজ করেন তারাও অবশ্যই এটা করবেন। নেক্সট, আমি একটু আগে যে বললাম যে আমরা যখন কম্পিউটার মোবাইল প্রচুর করে ইউজ করি তখন আমরা প্রায়শই ব্লিঙ্ক করতে ভুলে যাই। We forget to blink. It is most important to blinking for eye safety. কারণ আমরা যদি ব্লিঙ্ক করতে ভুলে যাই, it causes dry eye. অর্থাৎ আপনার চোখের ভেতরে যে অংশ, হ্যাঁ, যে লেয়ার, টিয়ার লেয়ার, মানে যেখান থেকে আমার অশ্রু গ্রন্থি, যে চোখের জল পড়ে, সেটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে। এবং সেই ব্লিঙ্ক করা, কেন ব্লিঙ্ক করি? যাতে টিয়ার ফিল্মটা নর্মাল থাকে। কিন্তু ব্লিঙ্ক যখন করতে আসতে ভুলে যাই আমাদের এই ড্রাই এর সমস্যা দেখা দেয়। সো ব্লিঙ্ক রেগুলারলি যখনই কাজ করুন, কম্পিউটারে, ল্যাপটপে, মোবাইলে, যখন কাজ করুন, যত আপনি বিজি থাকুন, যত মাথার মধ্যে চিন্তা থাকুক, এই রুলস গুলো ফলো করতেই হবে। বা এটা আপনার চোখের সেফটি, আপনার চোখকে আপনাকে বাঁচাতে হবে, আপনার নিজের সেফটি। হ্যাঁ, হেলেন কেলার বলেছে, হেলেন কেলার যিনি নিজেও এই ব্লাইন্ডনেস, এই যে ব্লাইন্ডনেস এর সঙ্গে ওভারকাম করে তিনি একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট, একজন রাইটার হয়েছিলেন। সে হেলেন কেলার বলেছে যে নাথিং ইজ ওয়ার্স দ্যান blind is having sight but no sight. মানে অন্ধ হওয়ার থেকেও সবচেয়ে কষ্টকর দৃষ্টি থেকেও নেই। মানে আপনার চোখ আছে কিন্তু আপনার দৃষ্টি কাজ করছে না, আপনি দূরের বা কাছের কোন জিনিস ভালো দেখতে পাচ্ছেন, মানুষজন ভালো চিনতে পারছেন না। এই কষ্টটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, হ্যাঁ, সবচেয়ে টেরিফিক, প্যাথেটিক। আমি তো প্রচুর পেশেন্ট দেখেছি তারা কিরকম ভাবে সিচুয়েশন হয়েছে যখন তাদের ক্যান্সার যখন ব্লাইন্ডনেসের শিকার হয় এই ল্যাপটপ বা মোবাইল ইউজ করার জন্য, সেখান থেকে এক্সপেরিয়েন্স বলছি আপনাদের। সো ব্লিঙ্ক রেগুলারলি, ব্লিঙ্ক করতে ভুলবেন না। মিনিমাম যেটা বললাম যে 16 to 20 পার মিনিট ব্লিঙ্ক রেঞ্জ থাকতে হবে। এবং যেটা প্রতি 6 মাসে each 6 months you go to an optometrist in a high hospital for routine checkup. আপনাকে এটা অবশ্যই করতে হবে যে প্রতি 6 মাসে আপনাকে একটা রুটিন চেকআপ করতে হবে, যেটা অপটোমেট্রিস্ট বা যেটা অপটোমেট্রিস্ট বা আই হসপিটালে, বা আপনার যদি কোনো পরিচিত কেউ অপটোমেট্রিস্ট থাকে কোনো ক্লিনিকে, সেখানে অপটোমেট্রিস্ট থাকে, তাকে গিয়ে অবশ্যই আপনি দেখাবেন। তিনি তাদের সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি তো জানেন না, তাহলে আগে থেকে জানলে যদি সেরকম কিছু ধরা পড়ে টেস্টের সময়, সময়, তাহলে তখন আপনি আগে থেকে সেটা সতর্ক করতে পারবেন। আগে থেকে মেডিকেশন বা আগে থেকে প্রিভেন্টিভ মেজার নিয়ে আপনি যে রিস্কটা, যে সেটা যাই হোক, আপনি ক্যান্সার হোক বা মায়োপিয়া যাই হোক,
সেটা যাতে সিভিয়ার না হয়ে যায়, সেটা থেকে আপনি আগে থেকে জানলে সেই রিস্কটা যাতে কমে যায়, আপনি সেটা আগে থেকে সতর্ক হতে পারবেন, আগে থেকে আপনি প্রিকশন নিতে পারবেন। তো অলওয়েজ রুটিন চেক আপ 6 মাস অন্তর অন্তর করবেন। আর যেটা আপনি লাস্ট বাট নট লিস্ট, আমি এখানে গার্জেন যারা আছেন তাদেরও বলতে চাই, যারা বড়রা আছেন, হ্যাঁ তাদের আমি বলতে চাই যে দেখুন, আমরা যে যুগে বসে আছি, যে যুগে দাঁড়িয়ে আছি, আমরা টেকনোলজি ছাড়া চলতে পারবো না। মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার, ল্যাপটপ নিয়ে আমাদের চলতে হবে। আমরা টেকনোলজি ইগনোর করতে পারবো না। সায়েন্স যেভাবে এগিয়ে গেছে, আমরা টেকনোলজি কখনো ইগনোর করতে পারবো না। আমরা সেটা নিয়ে থাকতে হবে, আমাদের কাজ করতে হবে, সব মানছি, এভরিথিং ইজ ওকে, বাট নিজের সেফটিটার কথাও ভাবতে হবে। এবং শুধু নিজের সেফটি বলে না, আপনার ফ্যামিলির কথাও ভাবতে হবে। এখানে আমি একটা আমি মাঝখানে একটা কোড পেয়েছিলাম, কে কোডটা কে বলছে আমি জানি না, এক জায়গায় পেয়েছিলাম আর কি, সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেখানে সেই কোডটা ছিল যে মোবাইল ফোন হ্যাজ রিপ্লেসড ইয়োর টাইমার, ইয়োর ক্যালেন্ডার, ইয়োর অ্যালার্ম, বাট ডোন্ট রিপ্লেস ইট উইথ ইয়োর ফ্যামিলি অর ফ্রেন্ডস। মোবাইল ফোন যাতে আপনার পরিবার, আপনার আপনজন থেকে আপনাকে দূরে না সরিয়ে দেয়, আপনাকে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে যাতে নিয়ে গিয়ে আপনি সেই ওয়ার্ল্ডে ক্রিয়েট করতে থাকেন, আপনি রিয়েলিটি আপনার চারপাশে কি হচ্ছে আপনি সেভাবে কোনো আপনার আইডিয়া নিয়ে, আপনার বাবা কেমন আছেন, মা কেমন আছেন, ছেলের পড়াশোনা কি হচ্ছে, তাদের স্কুলে কি হচ্ছে, সেইটা যাতে ভুলে না যায়, সেইটা যাতে আমরা ইগনোর না করি, তাদেরকেও সময় দেবে। এখানে যারা গার্জেন আছেন, হ্যাঁ আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা 90s এর সময় কাটিয়েছে, আমি জানি না অনেকেই হয়তো 90s এর তার ছোটবেলা কাটিয়েছে, সেই সময়টা কিরকম ছিল? তখন কি স্মার্টফোন ছিল? তখন কি ল্যাপটপ ছিল? তখন কি এত গ্যাজেট ছিল? ডিজিটাল ওয়ার্ল্ড কথাটা আমরা কখনো শুনেছি? মানে এইসব কি সায়েন্সে এত দিকে আমরা তখন ভাবতে পেরেছিলাম? তখন কি হতো, একটা বাড়িতে বাবার কাজ থেকে, অফিস থেকে ফিরেছে, হ্যাঁ মা সেখানে বাড়িতে কাজ, সারাদিন কাজ করে, বাবা মা হাজবেন্ডরা একসাথে বসে গল্প করছে, হ্যাঁ বাবা বলছে অফিসে কি হলো, মা বলছে সারাদিন কি কাটলো, গল্প করছে, হ্যাঁ ছেলেমেয়েরা হয়তো কেউ হয়তো ক্লাস টাস করছে, হোমওয়ার্ক করছে, অথবা সে টিভিতে কার্টুন দেখছে, হ্যাঁ সে বাবা আপনাকে জিজ্ঞেস করো কি স্কুলে আজ কিরকম কাটলো, কি কি হলো, হ্যাঁ ছেলেমেয়ে বাবাকে, তাদেরকে তাদের লাইফ আছে, তাদের কি কি হলো, বা তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও জানাচ্ছে, হ্যাঁ। তো ইনফ্যাক্ট মানে আমাদের মা বা দাদু জ্যাঠারা যারা, যখন টেলিভিশন ছিল কিন্তু এতটা মডার্ন টেলিভিশন যখন আসেনি, তখন রেডিও ছিল, বা রেডিওতে যে নাটক হতো বা যাত্রা হতো বা অন্যান্য অনুষ্ঠান, আকাশবাণী বা যারা শুনেছেন তারা জানেন আর কি, হ্যাঁ। তো সেটা কিন্তু একটা নস্টালজিয়া। তখন কিন্তু যখন যখন হতো অনুষ্ঠান, বাড়ির সবাই মিলে কিন্তু সেখানে বসে শুনতো, সেটাও কিন্তু একটা ফ্যামিলি গ্যাদারিং ছিল, ফ্যামিলিকে টাইম দেওয়া। আজকে সেসব নেই, আজকে আমরা অনেক মডার্ন হয়ে গেছি, এসব অনেক কিছু হারিয়ে গেছে, অনেক পুরোনো জিনিসে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু আমরা যে চেষ্টা করি, আমরা এই সময় কিন্তু ভালো থাকতে পারি এবং অন্যদেরও ভালো রাখতে পারি। আমি আপনার অ্যাডভাইস দেবো, বাচ্চাদেরকে যারা জন্ম, এবং কিছুক্ষণ আগে একজন স্যার যিনি বললেন যে বাচ্চা জন্ম হওয়ার ডেলিভারি হওয়ার পর মা তার না ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। সে জন্মালো না, সে দুনিয়াটা দেখলো না, তাকে আপনি ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে পরিচয় করে দিচ্ছেন, আপনি শুরু থেকে কিন্তু তাকে খুব বড় বলে মুখে ফেলে দিচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু তার ফিউচারে গিয়ে এফেক্ট করবে। এবং অনেক কেস আছে, অনেক কিছু আছে, যারা বিশেষ করে কন্টেন্ট, আমি জানি না এখানে কোনো কেউ কন্টেন্ট ক্রিয়েটার আছে একেবারে, যারা ইউটিউব ফেসবুকে কোনো ভিডিও ছাড়ে, আমি তাদের বলবো বাচ্চাকে চট করে সবার সামনে এক্সপোজ করবেন না, এটা তাদের লাইফে করে এফেক্ট করবে। তার যদি কোনো ট্যালেন্ট থাকে, সে গান বাজনা করে, সে নাচতে ভালোবাসে, সে কবিতা গান, সেগুলো দেখা অবশ্যই, কিন্তু তাদেরকে নিজের, যেটা আমি কিছু কিছু রিসেন্ট ভিডিও বা এ থেকে দেখেছি বা এরকম হয়েছে ঘটনা, তাদেরকে নিজের ভিডিও সাবস্টেন্স বানিয়ে ফেলবেন না, তাদেরকে যে ভিডিও আমাকে এডিট করাতে গেলে তাদেরকে দেখাতে হবে, এরকমটা করবেন না, এটা তাদেরকে করবেন। আপনি করবেন, আপনার তাদের ভালো বই পড়তেন, এই যেমন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি বর্ণ পরিচয় লিখেছিলেন, তিনি কথামালা লিখেছিলেন, তিনি
ভ্রান্তি বিরাজ মানে উইলিয়াম শেক্সপিয়ারের কমেট অফ এরর্সের শেক্সপিয়ারের ভ্রান্তি বিরাজ তিনি বেতাল পঞ্চবিংশতি লিখেছিলেন, যে বইগুলো সে সময় ছোটদের জন্য তিনি বই লিখেছিলেন। বন্ধ বলছে আমরা আজও পড়ি, কথা বলা আমরা আজও পড়ি। তো সেরকম আপনি তাকে সাহিত্যের সময় পরিচিত করায়, আপনি তাকে বই পড়ান। এবার দেখুন সবাই তো আর চট করে বই পড়তে চাইবে না, আপনি কি করবেন, তাকে আপনি আপনার যত ব্যস্ত সময় পায় একটু সময় বের করে, তো আপনি যদি ভাবেন যে তাকে গল্প শোনাবেন, তাকে একটা গল্প শোনাবেন, হ্যাঁ, গল্পটা হাফ শুনিয়ে তারপর বলে যে এবার ভাবো তো কি হতে পারে, তো এবার তাকে ভাবতে দিন। এবার যখন সে ভেবে তখন সে একটা কনক্লুশন সেটা বলবে, হ্যাঁ, হয়তো সে একদম সময় নেই, তারপর সে বলবে বা সে হয়তো জানতে চাইবে, সে তার কাছে বইটা তার কাছে রাখবে না, যে বইটি গল্প বলছে তা সেখান থেকে দূরে রাখবে। সে যখন ভাবতে ভাবতে এটা ইয়ে হবে, তারপর যখন তাকে বলবে, হ্যাঁ, সে যদি নাও বলবে, তার ব্রেন কিন্তু কাজ করবে। মোবাইল ফোন বা কম্পিউটার ইউজ করলে কিন্তু আমাদের ব্রেন, সে যতই ওটা সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে কিন্তু যা ওখানে একটা ক্যান্সেল করতে চাইছি ওখানটা কিন্তু মানে বুঝতে পারছি না, আমার সঙ্গে গুগলে দিচ্ছি, কিন্তু আমার ব্রেন কিন্তু স্লো হয়ে যাচ্ছে, সেটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। সুতরাং তাদেরকে এই শুরু থেকে শেখান, তাদের পরিস্থিতির সাথে শেখান, তাদেরকে শেখান যাতে তার ব্রেনকে কাজে লাগাতে পারে, তাদের ইমাজিনেশন পাওয়ারটা যাতে পারে। তাকে বই পড়ান বা গল্প শোনায় বা জানতে যারা যেগুলোর প্রতি ইন্টারেস্ট হয়, তাই ফুটবল ক্রিকেট দিকে খেলুন, তারা ফুটবল খেলুন, তারা ক্রিকেট খেলুন। অনেক এরকম সার্ভেতে দেখা গেছে অনেক বাবা মা তারা বাচ্চাদেরকে ফুটবল মানে ফুটবল ক্রিকেটে খেলতে দিয়েছে, কেন না, তারা ভয় আছে যে বাচ্চারা যদি খেলতে গিয়ে চোট পেয়ে যায় বা যদি কোনো কুসঙ্গে চলে যায়, হ্যাঁ, এটা অনেক সার্ভেতে দেখা যায়। সেখানে গিয়েছে তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিচ্ছে, সেখানে সে ওই যেসব গেমস এখন উঠেছে আপনার জানেনই, হ্যাঁ, সেই গেমস খেলছে সে, সেটা মানে সে মানে সেই ইনডোর গেমস এর প্রতি ইয়ে হয়ে পড়ছে, সেই মোবাইলের প্রতি মানে সে দুনিয়ার বাইরে ফুটবল ক্রিকেটের যে দুনিয়া, সেই আউটডোর গেমস সে চিনছে না, সে জানছে না, তাকে সেই সুযোগটা দিন। তবে আপনি তার সাথে থাকুন, তাকে বাইরে খেলতে দিন, তাকে বাইরের প্রকৃতির সঙ্গে মিশতে দিন, তাকে জেনারেল নলেজের সম্বন্ধে জানান, জেনারেল নলেজের বই এনে দিন, তাকে সেটা পড়ান, জানান। এইভাবে তাকে আস্তে আস্তে তাকে তার ব্রেনটাকে ডেভেলপ করে, তাকে সে যাতে অনেক কিছু জানতে কিছু শিখতে পারবে, যেটা তার কাজে লাগবে, তার ফিউচারে কাজে লাগবে। এটাই আমি বলতে চাই এবং বলার আমি আমার এই আমি এটাই বলতে চাই এবং আমার বক্তব্য শেষ করতে চাই। I want to complete my speech with a quote of scientist Albert Einstein. I fear that day. I fear that day when technology will suppress our human interactions and the world will be a generation of idiots. So be careful. Thank you. মেয়েরা চাকরি করছে, আজকে মেয়েরা বাইরে যাচ্ছে, সবকিছু করছে। কিন্তু আমি 30 বছর আগে আমি চাকরি করেছি, আমার বিয়ের আগেই চাকরি করতাম। নার্সিং প্রফেশন খুবই টাফ ছিল, এখন হয়তো অনেকটা ইজি হয়েছে। তখন কোনো মেশিন ছিল না, আমরা পালস অক্সিমিটার পাইনি, আমরা পেশেন্ট যাওয়ার স্টেজও নেই, তাও কোনো পেশেন্টকে দেখতে হচ্ছে, এরকম দিনগুলো গেছে। কিন্তু আমরা পেশেন্টকে দেখতে গিয়ে বাড়িতে বাচ্চাটাকেও মানুষ করেছে। এই শাসককে পেয়েছে, ও একটা প্রিম্যাচুর বাচ্চা, আমার 4 বছর। এইটা আমার জীবনে অনেকেই জানে না। আমি আমার কর্মজীবনে কেউ কেউ জেনেছিল যে আমার কোনো ইস্যু যখন আসতো মিসক্যারেজ হতো, এবং থার্ড ইস্যুতে ছিল সেই ইস্যুটা আমি একটা পেশেন্ট দেখতে গিয়ে, পেশেন্ট একটা মানে খুব প্যাথেটিক থেকে, সেটা আমি এখানে বলতে চাই এই কারণে যে আমার থার্ড ইস্যু যখন আসে, সেই ইস্যু আমার ছিল মানে একদম ম্যাচুরিটি এসে গেছে। তখন আমি আমার ইউনিট থেকে মানে আমার এনআইসিউ থেকে মেটারনিটি থেকে যাওয়ার সময়, রাত্রি নাইট ডিউটিতে যাওয়ার সময় আমি পাটা স্লিপ করে পড়বো, এবং সেটা করে যাই একটা কারণে যে একটা 10 বছর একটা মা 10 বছর ধরে বাচ্চা হওয়ার জন্য সে মেন্টালি একটা হিস্ট্রিয়া হয়ে গেছে। যখন সে বাচ্চাটা হয়েছে অটোমেটিক্যালি মা ভাবতেই পারছিল যে তার কাছে বাচ্চা হয়েছে, এবং ওই বাচ্চাটাকে সে কি করছিল, বেড থেকে তুলে বাচ্চাটাকে মানে এত আনন্দে, মানুষ আনন্দও কিন্তু অনেক সময় মেন্টালি ডিস্টার্ব হয়েছে, আনন্দে সে বেড থেকে বাচ্চাটাকে তুলে দিচ্ছে
আর আমি ওই মুহূর্তে আমার রুম থেকে, তখন আমি নাগের বাড়ি আর্টিক হসপিটালে জব করতাম, আমি তখন ওইটা দেখতে পেয়ে আমার তখন মনে নেই যে আমি নিজেই একজন মা হতে যাবো এবং আমার প্রায় 1 মাস বাকি এবং আমার ডেলিভারি হবে। আমি তখন ওই মাকে বাঁচাতে গিয়ে আমি যথেষ্ট স্লিপ করে ধরে পড়ে দিয়েও বাচ্চাটাকে, এটা আমার জীবনে মানে আমি এটা কাউকে খুব কম লোককে শেয়ার করেছি, যারা স্যাররা ছিলেন তারা তখন বলেছিলেন তুই তো একটা ভগবান, তোর যার 3টে ইস্যুর পরে 4th ইস্যুর জন্য যে লড়াই করছে সে আবার আরেকটা মাকে বাঁচায়, সুতরাং মা কি হতে পারে। তারপরে এই বাচ্চাটা তখন আমার সঙ্গে সঙ্গে আমার এই বাচ্চাকে ডেলিভারি করে দিতে হবে। সকলকে আমার বিদ্যালয়ে প্রমোদটা আন্তরিক শুভেচ্ছা। এই ধরনের অনুষ্ঠান আমি ভীষণ ভালোবাসি। আমি আসি কিন্তু একটু শারীরিক অসুস্থতার জন্য আমার খুব দেরি হলো, কিন্তু আমি একটু ভাগ্যবান যে ম্যাডামের আমি বক্তব্য আমি শুনতে পেরেছি। আসলে আমরা খুব ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে কাজ করি, বহু বছর ধরে কাজ করছি। যে ধরনের প্রবলেমের কথা উনি বলছিলেন সেটার সাথে আমি রিলেট করতে পারছিলাম এবং বাস্তবিক ক্ষেত্রে আমি সেটা দেখেছি। সত্যি এটা ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা চলছি। এই বিদ্যাসাগরের এই জন্ম লগ্নে যখন আমাদের নতুন করে একটা ভাবনা চিন্তা করার সময় এসেছে, তখন নানা রকম সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের একটা পরিবর্তন আমাদের একটা সমস্যা সংকুল জীবনের মধ্যে ফেলে দিয়েছে। ফলে আমাদের একটু নতুন ভাবে সামাজিক চিন্তা ভাবনা তৈরি করার সময় আমাদের কাছে এসে গেছে। আমাদের বাচ্চাদের মধ্যে সেই চিন্তা ভাবনার একটা প্রসার ঘটানোর একটা চেষ্টা আমাদের করতে হবে। সত্যি মোবাইল আমাদের কাছে একটা ভয়ঙ্কর সমস্যা। মোবাইল যেমন আমাদের গোটা পৃথিবীটাকে, গোটা জগৎটাকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে, সাথে সাথে এই মোবাইলটাই কিন্তু আমাদের যে আনন্দ, আমাদের যে চিন্তন, আমাদের যে চেতনা, আমাদের যে ভাবনা চিন্তা, সেটা বহু ক্ষেত্রে অনেকটা সংকুচিত করে দিয়েছে। এসব কিছু থেকে বেরিয়ে আসতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে আমরা যারা কাজ করি তারা জানি কি কঠিন একটা পরিস্থিতি। আর সাথে সাথে বাবা মা, সত্যি আমরা এখন বাবা মাদেরকে সেইভাবে সচেতন করে উঠতে পারি। আমরা যদি সকলে সম্মিলিত ভাবে বাবা মাদের একটু সচেতন করতে পারি, তাহলে হয়তো এই সামাজিক সমস্যা থেকে অনেকটা আমরা বাচ্চাদেরকে বের করিয়ে নিয়ে আসতে পারবো। তা সকলের জন্য শুভেচ্ছা। এই সংস্থা প্রাণায়ন নাজির আছে, মমতা ম্যাডাম আছে, আপনারা আমার স্কুলের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। ছোট ছোট বাচ্চাদের নিয়ে বহু বছর কাজ করছি। আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম এখানে এই মঞ্চে যে আগামী দিন এই সংস্থার সাথে আরো বেশি কাজের সাথে যুক্ত হতে পারলে আমি খুব খুশি হব। আর এই সংস্থার জন্য আমার গানের 2টো লাইন দিয়ে আমি অনুষ্ঠানটাকে একটু শিখে যাব। আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই সব, দিবে আর দিবে মিলাবে মিলিবে, এটাই হচ্ছে ব্যাপার। ওনারা আছেন আমাদের সঙ্গে, ওনারা থাকবেন, আমরা ওনাদের সঙ্গে থাকবো। এইভাবে পরস্পরের সহযোগিতার মধ্যে দিয়ে এই সামাজিক চিন্তা ভাবনা গুলো আমরা অনেক বেশি মানুষের মধ্যে পৌঁছে দেবো, এই অঙ্গীকার করছি। পরের মতো আমায় যেন রেখো না সজুরে, ডেকে নিও আপন করে, ডেকে নিও আপন করে, মনের মন দিরে আমার পূজার অর্ঘ তোমায় আমি দেব বলে সাজিয়ে রাখি, এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি, তোমাদের ভালোবাসার, তোমাদের ভালোবাসার এই মনিহার বুকে রাখি, এই শত দল মাথায় রাখি। আমি তোমার বন্ধু, আমায় ভুলে যেও না,
শুকনো ফুলের মালার মতন ফেলে দিও না, আমি তোমার বন্ধু, আমায় ভুলে যেও না। শুকনো ফুলের মালার মতন ফেলে দিও না, আমার সুখের কনক চাপা তোমায় দেব বলে সাজিয়ে রাখি, এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে এই শত দল মাথায় রাখি, তোমাদের ভালোবাসার, তোমাদের ভালোবাসার এই মনিহার বুকে রাখি, এই শত দল মাথায় রাখি, তোমাদের আশীর্বাদে। ধন্যবাদ। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। ওরা অনেক সকালবেলা এসেছে, সহযোগ